এখন এইবার যে ভোটটা হবে এটা কেবলই মাত্র বিএনপি ভার্সেস বিএনপি, মানে বিএনপি যেখানে প্রার্থী বিদ্রোহী প্রার্থী থাকবে সেখানে বিএনপি ভার্সেস বিএনপি মানে আমি ডামির মতো হবে, আর যেখানে বিদ্রোহী প্রার্থী থাকবে না সেখানে জামাতের প্রার্থী থাকবে, ওই হ্যান্ডশেক করবে, কোলাকুলি করবে, পান খাবে, তারপর শেষে দোয়া করবে, মোনাজাত করবে, এই পর্যন্তই। কিন্তু এই যে বিএনপি ভার্সেস জামাত এই প্রতিদ্বন্দ্বিতাটা মাঠে কোনো অবস্থাতেই এরকম একটা আমেজ তৈরি করবে না, ভোট কেন্দ্রে ভোটার আসবে। ফলে আমার প্রেডিকশন হলো যে এখন যে অবস্থায় চলছে যদি এইরকম এনসিপি জামাত এবং বিএনপির মধ্যে প্রতিযোগিতা হয় সর্বোচ্চ ভোট কেন্দ্রে 5%-এর বেশি ভোটার আনা যাবে না। হয় কি আমাদের নির্বাচনটা আমাদের রক্তের মধ্যে মিশে আছে বাঙালি জাতির। এই জাতি অতীতে যে কয়বারই নির্বাচনে অংশগ্রহণ করেছে, তো যেভাবে রেসপন্ড করেছে, নির্বাচনে যেভাবে সাড়া দিয়েছে, এই উৎসবমুখর পরিবেশে বাঙালি আর কখনো একত্র হয় না সারা বাংলাদেশে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। এমনকি বাঙালির যে বড় বড় পার্বণগুলো রয়েছে, উৎসবগুলো রয়েছে, সেই উৎসবগুলোকে ছাড়িয়ে যায় কন্টিনিউয়াসলি 15 দিন, 1 মাস এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশ উৎসাহ এবং উদ্দীপনায় ভাসতে থাকে। এটা হলো নর্মাল সিনারিও। এখন এই উৎসবটা কখন আসে? উৎসব কিন্তু সবসময় আসে না। গ্রামের স্থানীয় সরকার নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলেন, মানে সংসদ নির্বাচন বলেন, সব ক্ষেত্রে যখন প্রতিদ্বন্দ্বিতাটা খুব স্ট্রং হয়, উপযুক্ত প্রতিপক্ষ থাকে, কেবলমাত্র তখনই এইরকম একটা উৎসবের আমেজ আসে। আর যেখানে উৎসবের আমেজ আসে সেখানে ভয় থাকে না, আতঙ্ক থাকে না, সন্ত্রাস থাকে না, এমনকি যে হুন্ডা গুন্ডা জাল ভোট এগুলো খুব অল্প হয়। মানুষের অংশগ্রহণ এত থাকে যে একটা এলাকার 80% মানুষ রাস্তায় নেমে আসে ভোট দেওয়ার জন্য, নারী এবং পুরুষ। তো সেখানে 2 জন 4 জন 5 জন 10 জন এটা কেউ আসলে চেষ্টা করে এখানে গুন্ডামি করতে পারে না। আবার অতীতে দেখা গেল যে নির্বাচন যেখানে ম্যানিপুলেশন হয়েছে, যেমন হা না ভোট যে কটাই হয়েছে, এগুলোতে আসলে ভালো ভোট হয়নি। অতীতে 3 বার হা না ভোট হয়েছে। তারপরে ধরুন 86 সনে একটা নির্বাচন হয়েছে, 88-তে একটা নির্বাচন হয়েছে, তো আবার 15 ফেব্রুয়ারি বিএনপির জামানাতে একটা কুখ্যাত নির্বাচন হয়েছে। এরকম যেইবারই আবার এই যে আওয়ামী লীগ 3-3টা নির্বাচন করলো। এখন এই নির্বাচনগুলোতে কিন্তু যারা বিজয়ী হয়েছে তারা কিন্তু টাকা কম খরচ করেননি, প্রচুর টাকা খরচ হয়েছে। ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য সর্বোচ্চ শক্তি নিয়োগ করা হয়েছে, রাষ্ট্রশক্তি, পেশি শক্তি, অর্থশক্তি। কিন্তু ক্রমবর্ধমান হারে আপনি যদি দেখুন যে 1986 সনের নির্বাচনের যে অংশগ্রহণ, সে তুলনায় 2024 সনের নির্বাচনের অংশগ্রহণ কোথায় নেমে এসেছিল? নট মোর দ্যান 5-6% লোককে ভোট কেন্দ্রে আনা যায় নাই 2024 সনের আমি দামির নির্বাচনে। এখন বোঝার চেষ্টা করুন যে নির্বাচনের মাঠে সত্যিকার অর্থে প্রার্থী শুধুমাত্র আওয়ামী লীগের ছাড়া আকর্ষণীয় প্রার্থী আছে বিএনপির। আর জামাতের আওয়ামী লীগের যে সাথে বিএনপির যে প্রতিদ্বন্দ্বিতা, ওই রকম প্রতিদ্বন্দ্বিতা করার মতো জামাতের একজন প্রার্থীও নেই। এখানে খুব হাঁকডাক হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বর্ষণ হচ্ছে, মানে মনে হচ্ছে সারা বাংলাদেশটা এবার জামাত সব দখল করে ফেলবে। এবং তারা যেভাবে তলে তলে যাকে বলা হয় দাওয়াতি কার্যক্রম চালিয়ে তাদের প্রচারণা চালান, যেভাবে জাহাঙ্গীরনগর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা সফল হয়েছেন, ওইভাবে সমস্ত এলাকাতে সফল হবেন। জামাত কিন্তু দাবি করছে যে তাদের জনপ্রিয়তা বেড়েছে। রাইট, ওটাই মানে তারা মনে করছেন এবং জনগণও কিন্তু মনে করছে। কিন্তু আমরা যারা তৃণমূলে রাজনীতি করেছি বা ইলেকশন করেছি, ওখানে আসলে এমপি হিসাবে যাদেরকে দেখতে চায় তাদের প্রথম পরিচয় হলো ভালো একজন বংশীয় লোক হতে হবে, বংশ ভালো হতে হবে, বাবা দাদা 14 জেনারেশন তারা মন্ত্রী ছিল, এমপি ছিল, এরকম। এরপর হলো টাকা থাকতে হবে, মানে গরিব মানুষ। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে যে সমস্ত এলাকার লোকজন যত বেশি গরিব, ভোটাররা যত বেশি গরিব, ওই এলাকার এমপি প্রার্থী তত ধনী। মানে গরিবরা কখনোই গরিব প্রার্থীকে পছন্দ করে না, তারা সবসময় ধনী প্রার্থীদের পছন্দ করে। তো গেল ধনী, এরপরে তার শক্তিমত্তা থাকতে হবে, আকর্ষণ থাকতে হবে। তো এই জিনিসগুলো থাকলে প্রার্থীরা বলে যে না না, মানে ভোটাররা বলে যে আমরা একটা ভালো প্রার্থী পেয়েছি। তো এত কিছু পাওয়ার পরে তাদের আবার অপোনেন্ট যদি সমপর্যায়ের না হয় তাহলে লোকজন ভোট কেন্দ্রে আসে না। এখন এইবার যে ভোটটা হবে এটা কেবলই মাত্র বিএনপি ভার্সেস বিএনপি, মানে বিএনপি যেখানে প্রার্থী বিদ্রোহী প্রার্থী থাকবে সেখানে বিএনপি ভার্সেস বিএনপি মানে আমি ডামির মতো হবে। আর যেখানে বিদ্রোহী প্রার্থী থাকবে না সেখানে জামাতের প্রার্থী থাকবে,
ওই হ্যান্ডশেক করবে, কোলাকুলি করবে, পান খাবে, তারপর শেষে দোয়া করবে, মোনাজাত করবে, এই পর্যন্তই। কিন্তু এই যে বিএনপি ভার্সেস জামাত, এই প্রতিদ্বন্দ্বিতাটা মাঠে কোনো অবস্থাতেই এরকম একটা আমেজ তৈরি করবে না, ভোট কেন্দ্রে ভোটার আসবে। ফলে আমার প্রেডিকশন হলো যে এখন যে অবস্থায় চলছে, যদি এইরকম এনসিপি, জামাত এবং বিএনপির মধ্যে প্রতিযোগিতা হয়, সর্বোচ্চ ভোট কেন্দ্রে 5%-এর বেশি ভোটার আনা যাবে না। আচ্ছা, এখন এই 5%কে দিয়েও কিন্তু আপনি বিজয়ী হতে পারেন, যেহেতু আপনার না আমি 5% ভোট পেয়েছি। এটা বিএনপির জন্য খুবই একটা অসম্মানজনক হবে। যারা জয়লাভ করবে তাদের জন্য অসম্মান হবে যে এই 95% ভোটটার আনতে পারেনি বা আসেনি 5% ভোট। আবার দ্বিতীয় যে ঝুঁকি, সেটা হলো যে যদি ধরুন আপনি সিল পেটাতে যাবেন, এখন প্রথমত এখন পুলিশের 3-4 জন আইজি এখন জেলে আছে, সেনাবাহিনীর কর্মকর্তারা আছে, সমস্ত ডিসি টিসি আগে যারা আছে, যারা এই সমস্ত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত ছিল, তাদের সবার চাকরি চলে গেছে। ফলে আপনি এখন 1000 কোটি টাকা দিয়েও কোনো টিওনো সাহেবকে দিয়ে সিল পেটাতে পারবেন না, রেজাল্ট শিট তৈরি করতে পারবে না। সে 5 জন আসলে 5 জনের কথাই বলবে, 6 জন আসলে 6 জন করবে। আর পুলিশকে দিয়ে গুলি করাতে পারবেন না, এমন একটা টিয়ার ছেলেও সারাতে পারবেন না। ও হাঁ করে দাঁড়িয়ে থাকবে, আপনি মারামারি করতেছেন, ও হাঁ করে দাঁড়িয়ে থাকবে, কিংবা নিরাপদ। তাহলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হতে পারে? আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই খারাপ হবে। মারামারি যখন আজকের যে ঘটনা, চট্টগ্রামের যে ঘটনা আমরা দেখেছি, আসলে মানে সেটা কি কোনো ইঙ্গিত বহন করছে রাজনীতির জন্য? না, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এই আমরা মানে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই না থাকে, তাহলে এই ঘটনা ঘটবে না। জি, যদি প্রতিদ্বন্দ্বিতা হয়, তাহলে এরকম ঘটনা যখন ঘটবে, থামানোর মতো কোনো লোক পাওয়া যাবে না। মিলিটারি পুলিশ কেউ এগিয়ে আসবে না। এই গত 14 মাসে যা কিছু হয়েছে, সে তাতে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কনফিডেন্স লেভেলটা, এটা মাইনাসে চলে গেছে। ফলে আপনি গুলাগুলি করে মরছেন, কাটাকাটি করে মরছেন, একেবারে যখন আপনার দাফন কাফনের সময় হবে, তখন দেখা গেল হয়তো কেউ আসতে পারে। এর আগ পর্যন্ত আসার কোনো সম্ভাবনা নাই। ফলে এখানে মারামারি, কাটাকাটি করা, সিল পিটানো, সেটা সরকারি মানে কর্মকর্তাদের দ্বারা হোক বা নিজেদের দ্বারা হোক, পুরোটাই ঝুঁকির মধ্যে। ধরেন আমি ইলেকশনের প্রার্থী, আমি সিল পিটালাম, যারা দেখলো সঙ্গে সঙ্গে আমার টোটাল ইলেকশনটা ক্যান্সেল করে দিল। সেই ক্ষমতা তো ইলেকশন কমিশনের আছে, করে দিল। তাহলে আমার অবস্থা কী হলো? আমার 10 জন লোক এই কাজগুলো করলো, পুলিশ ম্যাজিস্ট্রেট তাদেরকে ধরে নিয়ে 10 বছর করে জেল দিয়ে দিল। ফলে পুরো নির্বাচনের যে প্রক্রিয়াটা এখন যেভাবে আগাচ্ছে, একটা অপরটির সঙ্গে কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট করছে, এবং এটা কোনো অবস্থাতে আমাদের যে গন্তব্যটা নির্ধারিত হচ্ছে না। আপনি চট্টগ্রাম যাবেন, ওই যাওয়ার জন্য একটা রাস্তা লাগবে, পরিবহন লাগবে, ঠিক সেই জিনিসটা নাই।